অবশেষে সমঝোতা এলো তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষ। ফেব্রুয়ারিতে একসঙ্গেই বিশ্ব ইজতেমা। ঐক্যবদ্ধভাবে একটাই ইজতেমা হবে, দুইটা হবে না। তাবলিগ জামাতের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের নিরাপত্তা বাহিনী, প্রয়োজন বিশেষে সেনাবাহিনীও সহযোগিতা করেন। যোগ দিচ্ছেন না মাওলানা সাদ, আর কোনো বিভাজন নেই জানালেন দুপক্ষের সমন্বয়ক। সারা বাংলাদেশের সমস্ত তাবলিগের ভাইরা কোনো বিভেদ করবেন না, প্রত্যেকটা মসজিদে সমস্ত তাবলিগের ভাইরা একসাথে হয়ে যাবেন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি তোহা খান তামিম এবং আমি সাজিদ রাজু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দীর্ঘ ২৮ বছর পর ১১ই মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন, জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পদ্মা সেতুর ৬ নম্বর স্প্যান বসানোর কাজ সম্পন্ন, দৃশ্যমান হলো প্রায় ১ কিলোমিটার। খুব শীঘ্রই বসবে আরও ২টি স্প্যান, জানালেন সেতুমন্ত্রী। দলকে শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন, বললেন মির্জা ফখরুল। ২ বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত তারেকের, মন্তব্য ডাক্তার জাফরুল্লাহর। নতুন চেয়ারম্যান আনার পরামর্শ। লক্ষ্মীপুরে ট্রাক সিএনজি অটোরিকশা সংঘর্ষে ৭ জন নিহত, একই পরিবারের ৬ জনকে হারিয়ে দিশেহারা স্বজনরা। মুক্তিযোদ্ধা, গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। কিছুক্ষণের মধ্যেই মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতায় ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। তবে মাওলানা সাদ কান্দলফি অংশ নিচ্ছেন না বলে জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী। দুপুরে তাবলিগ জামাতের দুপক্ষের বিশিষ্ট আলেমদের সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে তিনি কথা জানান। এদিকে দুপক্ষের সমন্বয়ক জানিয়েছেন তাবলিগ জামাতে আর কোনো বিভাজন নেই। টঙ্গীর তুরাগ নদের তীরে প্রতি বছর জানুয়ারি মাসে অনুষ্ঠিত হয় মুসলিম উম্মার দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। তাবলিগ জামাতের দুপক্ষের মধ্যে নেতৃত্বের কোন্দলকে ঘিরে চলতি বছর জানুয়ারিতে ইজতেমার আয়োজনে নিষেধাজ্ঞা আসে সরকারের তরফ থেকে। তাবলিগ জামাতের অন্যতম শীর্ষ নেতা ভারতের তাবলিগ মার্কাজের মাওলানা সাদ কান্দলভির অনুসারীদের সাথে গত বছরের ১ ডিসেম্বর ইজতেমা মাঠের নিয়ন্ত্রণ নিয়ে বিবাদে জড়ায় আরেকটি পক্ষ। তুমুল সংঘর্ষে প্রাণ হারান একজন, আহত হন অর্ধশতাধিক মুসল্লি। দুই পক্ষের বিরোধ যখন তুঙ্গে, তখন নিষ্পত্তি করতে তাদের এক টেবিলে আনে সরকার। গেল কয়েকদিনের দফায় দফায় বৈঠকের ধারাবাহিকতায় বুধবার বেলা ১০টা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে তাবলিগ জামাতের দুপক্ষকে নিয়ে ২.৫ ঘণ্টা বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম কর্মীদের বলেন, দুই পক্ষের নেতাদের উপস্থিতিতেই মতবিরোধের অবসান ঘটেছে। ফেব্রুয়ারির যে কোনো সময়ই অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। আগামী ফেব্রুয়ারি মাসের যে কোনো সময় আমাদের টঙ্গীতে বিশ্ব ইজতেমাতে যেটা হয়ে থাকে সেই ইজতেমাটাই হবে, এবং সেই ইজতেমাতে দুই পক্ষই একত্রে ইজতেমাটা করবে, একসঙ্গে ইজতেমাটা করবে। মাওলানা সাদ কান্দলভি এবারের ইজতেমায় অংশ নিচ্ছেন না জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনে সেনাবাহিনীর সহায়তা নেওয়া হবে। তাবলিগ জামাতের সম্পূর্ণ নিরাপত্তার ব্যবস্থাটা আমাদের নিরাপত্তা বাহিনী, এবং প্রয়োজন বিশেষে সেনাবাহিনীও সহযোগিতা করেন, সেইটা থাকবে। ধর্ম প্রতিমন্ত্রী বলেন, ইজতেমা নিয়ে বিরোধের স্থায়ী সমাধানের চেষ্টা চলছে। সর্বশেষ সিদ্ধান্ত হইল ঐক্যবদ্ধভাবে একটাই ইজতেমা হবে, দুইটা হবে না। ভবিষ্যতে যাতে এটাকে পার্মানেন্টলি সলিউশন করা যায়, এই ব্যাপারে যখন যেখানে গেলে ভালো হয় সেটা প্রক্রিয়া চালু থাকবে। পরে দুই পক্ষের সমন্বয়ক কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মাজহারুল ইসলাম সাংবাদিকদের বলেন, তাবলিগ জামাতের মধ্যে আর কোনো বিভাজন নেই। আজকে থেকে সারা বাংলাদেশের সমস্ত তাবলিগের ভাইরা কোনো বিভেদ করবেন না, প্রত্যেকটা মসজিদে সমস্ত তাবলিগের ভাইরা একসাথে হয়ে যাবেন। ইজতেমার চূড়ান্ত তারিখ নির্ধারণে বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ে আবারও বৈঠক অনুষ্ঠিত হবে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা।
বসানো হলো পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান। সকালে নদীর জাজিরা প্রান্তের 36 ও 37 নম্বর পিলারে বসানো হয় স্প্যান। এতে দৃশ্যমান হলো 900 মিটার সেতু। নতুন স্প্যান বসানোয় উচ্ছ্বসিত সেতুর দুই পাড়ের মানুষ। প্রকল্প পরিচালক বলছেন, এখন বাড়তি জনবল ও যন্ত্রপাতি দিয়ে বাড়ানো হবে কাজের গতি। প্রকল্প এলাকা থেকে সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। সকালের ঘন কুয়াশা তখনও কাটেনি, তবু কর্মচাঞ্চল্য পদ্মা নদীর বুক জুড়ে। আগের দিন স্প্যান নিয়ে নির্ধারিত পিলারের কাছে পৌঁছে অপেক্ষমান ছিল ট্রেন। বুধবার সকালে সেটি বসানো হয় আগের 5টি স্প্যানের সঙ্গেই। 2017 সালে সেপ্টেম্বর মাসে প্রথম স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান করার কাজ শুরু হয়। সবশেষ গত বছরের জুনে পঞ্চম স্প্যান বসানোর মধ্য দিয়ে শেষ হয় 6টি পিলারের একটি মডিউলের কাজ। এবার ষষ্ঠ স্প্যান দিয়ে শুরু হলো তার পরের মডিউলের কাজ। দৃশ্যমান প্রায় 1 কিলোমিটার সেতু এখন পদ্মা পাড়ের মানুষদের জন্য আশা জাগানিয়া। দ্রুত এর কাজ শেষ হবে বলেও প্রত্যাশা তাদের। জীবনে আমরা যেটা দেখি নাই, এটা আমরা ইনশাল্লাহ দেখতে আছি। পদ্মা সেতু হইতে আছে, হ্যাঁ, আমাকে এলাকায় খুব উন্নত হইতে আছে। বৃষ্টি হয়ে পড়ে গেলে মরণ ঢাকা যে কোন টাইমে যাওয়া যাবো, বাহন যাবো, যে কোনো টাইমে কোনো জাম নাই, জাত নাই, মানে কিছু নাই, মানে ঘর থেকে বেরোলে ঢাকা। আমার তো বাড়ির ছোট থেকে নদী দেখতে আছে এই জায়গায়, কোনোদিন ভাবি না যে ব্রিজ হবে। আগে তো লঞ্চে ট্রলারে গেছি, আর ওখানে পদ্মা সেতু যদি হয় তাই গাড়িতে যাবো, ইনশাল্লাহ আমাকে সুবিধা হয়ে গেল। চলতি মাসেই কেটে গেছে সেতুর সব নকশা জটিলতা। ষষ্ঠ স্প্যান বসানোয় এলো আরেক ধাপ অগ্রগতি। বাকি কাজ শেষ করতে তাই বাড়তি মনোযোগ প্রকল্প সংশ্লিষ্টদের। এটা একটা জটিল প্রজেক্ট, যার জন্য প্রতিকূলতা এখানে বেশি। আর প্রতিকূলতা ছোট প্রজেক্টও থাকে, বড় প্রজেক্টও থাকে, আমার এখানে বেশি থাকবে আর কি, এটাই স্বাভাবিক। চেষ্টা করছি, আমাদের ঈদের দিন নাই, আমাদের ছুটির দিন নাই, 24/7 আমরা কাজ করে যাচ্ছি উইথ এডিশনাল রিসোর্সেস, এবং এই রিসোর্স দিন দিন বাড়তেছে, আমরা বাড়াচ্ছি টাইম টু টাইম, টাইমের সাথে আমাদের রিসোর্সের পরিমাণ বাড়তেছে, যাতে আমরা যে টার্গেট দিয়েছি সেই টার্গেট জন্য অ্যাচিভ করতে পারি। প্রকল্প সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত মূল সেতুর কাজে অগ্রগতি হয়েছে 63%। সেতু এখন এতটাই বড়, পাখির চোখে অনেক দূর থেকেও সেটি দৃশ্যমান। দৈর্ঘ্য যতটাই বাড়ছে, ক্রমেই স্পষ্ট হচ্ছে এস আকৃতি সেতুর বাঁকগুলো। একই সঙ্গে স্পষ্ট হচ্ছে এই সেতুকে ঘিরে মানুষের স্বপ্নগুলো, যেখানে বাস্তবতা ছোঁয়া এনে দেয় এই ধরনের এক একটি স্প্যানের সংযোজন। এহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। এদিকে পদ্মা সেতুর ষষ্ঠ স্প্যান বসানোর মধ্য দিয়ে এর নির্মাণ কাজে আরেক ধাপ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে রাজধানীর বিআরটিএ ভবনে সংস্থাটির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। মন্ত্রী জানান, খুব শিগগিরই আরও 2টি স্প্যান বসবে। স্পেন বসার মধ্য দিয়ে পদ্মা সেতু নির্মাণ কাজের আরেকটু অগ্রগতি দৃশ্যমান হয়েছে। খুব শিগগিরই আরও 2-3টি স্প্যান বসার সম্ভাবনা আছে। বিআরটিএতে এসে মানুষ যেন হয়রানির শিকার না হয়, ভেতরে যদি যোগসাজশ না থাকে তাহলে বাইরে থেকে দালালরা এসে এখানে কি করে উপদ্রব করে, এবং এই দালালের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনিযুক্ত আফগানিস্তানের রাষ্ট্রদূত আব্দুল কাইয়ুম মালিকজাদ। সকাল 10টার দিকে গণভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় পারস্পরিক বিভিন্ন ইস্যুতে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেন আফগানিস্তানের নতুন রাষ্ট্রদূত। টানা 3য় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণে সরকার প্রধান শেখ হাসিনাকে শুভেচ্ছা জানান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বাংলাদেশে আফগানিস্তান দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিশ্বের শীর্ষ 100 চিন্তাবিদের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম। ওয়াশিংটন ভিত্তিক সাময়িকী ফরেন পলিসি 10টি ক্যাটাগরিতে বিশ্বের শীর্ষ চিন্তাবিদদের এ তালিকা প্রকাশ করেছে। তালিকায় গত 1 বছরে প্রতিরক্ষা ও নিরাপত্তা বিভাগে সেরা চিন্তাবিদের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 9ম স্থানে রয়েছেন। তালিকায় অন্যদের মধ্যে রয়েছেন জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, তার স্ত্রী মিশেল ওবামা, অনলাইন বিপণন প্রতিষ্ঠান আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মার মতো ব্যক্তিরা। দূরদর্শী নেতৃত্ব, দেশে নিরাপত্তা বজায় রাখা সহ 11 লাখের বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাকে আশ্রয় দেয়
তার প্রশংসা করে ফরেন পলিসি। এ তালিকা প্রকাশের 10ম বার্ষিকীতে শীর্ষ 100 জনকে 10টি বিভাগে অন্তর্ভুক্ত করা হয়েছে। দলকে আরো শক্তিশালী করে জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচনের নামে সরকার তামাশা করেছে মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। দুপুরে বগুড়ায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি। আমরা যে 2014 সালে নির্বাচন বর্জন করেছিলাম, সেটা যে সঠিক সিদ্ধান্ত ছিল তা প্রমাণিত হয়েছে এই নির্বাচনের মধ্যে। অর্থাৎ দলীয় সরকারের অধীনে, বিশেষ করে আওয়ামী লীগ যদি সরকারে থাকে, তাহলে কোনো নির্বাচনই যে সুষ্ঠু অবাধ হতে পারে না তা আবার প্রমাণিত হয়েছে। একটা নিরপেক্ষ জরিপ করেন, শতকরা 99 জন লোক বলবে যে আওয়ামী লীগ এখন আর জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। আওয়ামী লীগ এখন গণশত্রুতে পরিণত হয়েছে। এই ঐক্যকে আরো সুদৃঢ় করতে হবে। শুধু ঐক্য ফ্রন্ট এবং 20 দলের জোট নয়, বাইরে যারা আছেন তাদেরকেও একখানে করতে হবে একটি মাত্র দাবিতে, যে আমরা গণতন্ত্রকে ফিরে চাই। বিএনপিকে বর্তমান বিপর্যয়কর অবস্থা থেকে ফেরাতে তারেক রহমানকে কমপক্ষে 2 বছর রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বিএনপির শুভাকাঙ্ক্ষী হিসেবে পরিচিত এই রাজনৈতিক বিশ্লেষকের মতে দলটির উচিত এখন কাউন্সিলের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করা। বেগম জিয়া থাকবেন এমেরিটাস চেয়ারপারসন। বিস্তারিত সালাউদ্দিন সুমনের রিপোর্টে। 30শে ডিসেম্বরের নির্বাচনে শোচনীয় পরাজয়ের পর প্রশ্নবিদ্ধ হয়েছে বিএনপির সাংগঠনিক সামর্থ্যের বিষয়টি। এ নিয়ে দলের অভ্যন্তরেই চলছে আলোচনা সমালোচনা। এ অবস্থায় কাউন্সিলের মাধ্যমে নতুন নেতৃত্ব তৈরির তাগিদ দিয়েছেন নীতি নির্ধারণী পর্যায়ের নেতাদের কেউ। জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম উদ্যোক্তা ডক্টর জাফরুল্লাহ চৌধুরীও মত দিলেন দল ঢেলে সাজানোর পক্ষে। বর্তমান পরিস্থিতি, বয়স ও শারীরিক সামর্থ্যের বিষয়টি বিবেচনা সাপেক্ষে বেগম জিয়াকে এমেরিটাস চেয়ারপারসন রেখে দলের যোগ্য কাউকে চেয়ারম্যান করার তাগিদ তাঁর। খালেদা জিয়াকে এমেরিটাস চেয়ারপারসন হতে পারেন, যেহেতু উনি দেশেই আছেন, ওনার পরামর্শ মধ্যে পেতে পারবে তারা। হোপ যে তারা 2-1 মাসের মধ্যে উনি বেরিয়ে আসলে তো যে কম, তাহলেও বেরিয়ে আসলেও উনার শারীরিক অবস্থা সব কিছুর কারণে আমি মনে করি যে তারা নতুনভাবেই করা উচিত। উনি যতদিন জীবিত আছেন এমেরিটাস, যেমন বিশ্ববিদ্যালয়ে এমেরিটাস প্রফেসর থাকে, এটাও উনি এমেরিটাস চেয়ারপারসন হবেন, আর অন্যরা নির্বাচিত। লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিছুদিনের জন্য রাজনীতি থেকে সরে দাঁড়ানো উচিত বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের এই প্রতিষ্ঠাতা। সে বিলেতে থেকে এখানে দৈনন্দিন করা, অমুক করা, যদিও আজকে যোগাযোগ ব্যবস্থার উন্নত, তাহলেও কি হলো, আপনার ফোন ইন্টারসেপ্ট হয়। সেই জন্য আমি তো মনে করি তারেক রহমান 2 বছরের জন্য অব্যাহতি নেওয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করুক, আর এইদিকে এরা চালাক। 2 বছরের পরিবর্তন হলে উনি ফিরে আসলে আবার দায়িত্ব নিতে পারবেন। নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মন্তব্য করেন ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। গণতান্ত্রিক প্রক্রিয়া পার্টির অভ্যন্তরে না থাকলে পার্টির জাগরণ হয় না। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। আগামী 11ই মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বুধবার বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মোহাম্মদ আখতারুজ্জামান ডাকসুর সভাপতি হিসেবে তার ক্ষমতা বলে নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছেন। 11 মার্চ সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলবে। দীর্ঘ 28 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এ নির্বাচন। শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানানো হলো সঙ্গীতজ্ঞ ও মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলকে। সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে গার্ড অব অনার প্রদানের পর শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। বিকেলে এফডিসিতে শ্রদ্ধা জ্ঞাপন শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে সমাহিত করা হয় বরেণ্য এই শিল্পীকে। রোদেলা দুপুরেও ছায়া ফেলে যায় বেদনার কালো মেঘ। নিয়মের ঘেরে তবু ফুল হাতে বিদায়ের আয়োজন। সুর ও ছন্দের কারিগরকে শ্রদ্ধা জানাতে ভিড় করেন হাজারো মানুষ।
সকাল 11টায় কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে আসা হয় আহমেদ ইমতিয়াজ বুলবুলের মরদেহ। প্রথমেই মুক্তিযোদ্ধাকে দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান গার্ড অব অনার। এরপর শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতাকর্মীরা সহ সাধারণ মানুষ। ফুলেল শ্রদ্ধায় সিক্ত হন সুরের জাদুকর। ওদের মতো শিল্পীরা মরে না, ওরা সাময়িকভাবে দৃষ্টির বাইরে চলে গেলেও সারা পৃথিবীর লোক তাদেরকে দেখে অন্তরের চোখে। অনেক হুমকি, অনেক তাকে প্রাণনাশের চেষ্টার মধ্যেও উনি তার মুক্তিযুদ্ধের পক্ষে অবিচল আস্থা এবং বিশ্বাস থেকেই এই স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। তার সুরের মধ্য দিয়ে যুগ যুগ ধরে তিনি বেঁচে থাকবেন। হৃদয়ে শোকের সুর নিয়ে নতুন প্রজন্মের শিল্পীরা শ্রদ্ধা ভরে স্মরণ করলেন তাদের প্রিয় মানুষকে। কিছুদিন আগে কলকাতা যে ঘুরে আসলো বলছে যে মা কলকাতা যাচ্ছি, কিন্তু এত রাগ অভিমান কবে হলো যে না বলেই চলে গেল। তার দেশপ্রেম থেকে আমাদের আসলে অনেক কিছু শেখার আছে। গানগুলো শুনলে বোঝা যায়, চোখের সামনে সবকিছু ভেসে ওঠে। এই যে চিত্রকল্প তৈরি হয় একটা গান শোনার সাথে সাথে, সেটা আমি বলবো যে তার সক্রিয়ভাবে মুক্তিযোদ্ধাকে ধারণ করা, মুক্তিযোদ্ধার চেতনাকে ধারণ করারই একটা প্রতিফলন। তার গান অকুল দরিয়ায় বাঙালির প্রতিদিনের সাম্পান। আহমেদ ইমতিয়াজ বুলবুল বেঁচে থাকবেন বাঙালির বুলবুল হয়েই। শ্রদ্ধা নিবেদন শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে। সেখানে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পকে সমৃদ্ধ করেছেন অসংখ্য জনপ্রিয় গানে। এফডিসিতে দীর্ঘদিনের সতীর্থরাও জানালেন শেষ শ্রদ্ধা। আমার কাছে মনে হয় যে আসলে প্রেম ছাড়া আমাদের পক্ষ থেকে তাকে দেবার মতো আর কিছু নেই। চলে গেলেন তিনি, তবে বাংলাদেশের মানুষের হৃদয় ভূমিতে স্থায়ী আসন রইবে সব সময়। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। শীত মৌসুমের শুষ্ক আবহাওয়া ও উন্নয়ন কাজের কারণে ধুলাবালিতে বেহাল অবস্থা চট্টগ্রামবাসীর। অতিরিক্ত ধুলার কারণে রাস্তায় চলাচল করা নগরবাসীকে পড়তে হচ্ছে দুর্ভোগে। পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকাই মাত্রাতিরিক্ত ধুলাবালির অন্যতম কারণ বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ। শাখাওয়াত টিপুর ক্যামেরায় পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। শীতকাল আসার সাথে সাথে বন্দরনগরীর বেশিরভাগ সড়ক যেন ধুলার রাজ্যে পরিণত হয়েছে। একদিকে শুষ্ক আবহাওয়া, অন্যদিকে বিভিন্ন সংস্থার উন্নয়ন কাজ চলতে থাকায় যেন ধুলার নৈরাজ্যে পরিণত হয়েছে। অসহনীয় ধুলার কারণে নগরীর আগ্রাবাদ এক্সেস রোড, বড়পোল, শাহ আমানত ব্রিজ এলাকা, কল্পলোক আবাসিক সহ প্রধান সড়কে রাস্তায় চলাচল করা মানুষকে পড়তে হচ্ছে চরম বিপাকে। ধুলা উঠতেছে, একটু পানি দিয়ে যে এগুলোকে একটা ব্যবস্থা নিবে সেটারও কোনো কারণ নজর নাই। শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে মানুষের, ছোট ছোট বাচ্চারা স্কুল কলেজে যেতে এর সমস্যা হয়ে যাচ্ছে। এখন এই কাজটা দীর্ঘদিন ধরে চলতেছে। বিভিন্ন উন্নয়ন সংস্থার কাজের মধ্যে সমন্বয় না থাকা ও নাগরিক স্বাস্থ্যের প্রতি উদাসীন থাকার কারণে নগর জুড়ে মাত্রাতিরিক্ত ধুলোবালি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন এ নগর পরিকল্পনাবিদ। সিটি কর্পোরেশনের যে মেকানিক্যাল কিছু ব্যবস্থা ছিল রাস্তা পরিষ্কারের, সেগুলো কিন্তু এখন আমরা দেখতে পাই না। ধুলোবালি ম্যানেজমেন্টের একটা বিষয় থাকে, বাস্তবে কিন্তু এটার কোনো কার্যকারিতা নাই। বিশেষজ্ঞ চিকিৎসকরা জানান, অতিরিক্ত ধুলাবালির কারণে যেমন মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে নগরবাসী, তেমনি শ্বাসকষ্ট, চর্মরোগ সহ নানা রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ছে। ফুসফুস থেকে এগুলো হার্টের মাধ্যমে ব্রেইন থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় চলে যাচ্ছে। এগুলো মাইক্রো পার্টিকেল থাকে, এই পার্টিকেলগুলো অ্যাজমা করতে পারে। দীর্ঘদিনে যদি এরকম ঢুকতে থাকে তাহলে আলটিমেটলি কিন্তু ক্যান্সারের দিকে এটা টার্ন নেবে। উন্নয়ন কাজের সাথে যারা জড়িত তাদের পানি ছিটানোর জন্য বলা হয়েছে উল্লেখ করে অনেকটা দায় এড়ানোর চেষ্টা সিটি কর্পোরেশনের এই ঊর্ধ্বতন কর্মকর্তার। যে কনস্ট্রাকশন কাজগুলি হচ্ছে সেখানে আমরা সুইপিং মেশিন না, সেখানে আমরা যেটা বলেছি কন্ট্রাক্টরদেরকে বলেছি যে তোমরা পানি দিতে হবে। ধুলাবালির অসহনীয় যন্ত্রণা থেকে নগরবাসীকে রক্ষায় কয়েক বছর আগে পরিবেশ মন্ত্রণালয় থেকে সিটি কর্পোরেশনকে দেয়া হয়েছিল দুটি সুইপিং গাড়ি। বর্তমানে 2 কোটি টাকা দামের গাড়ি দুটি অকার্যকর বলে জানা যায়। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে আহত ছেলেকে দেখতে হাসপাতালে যাওয়ার পথে বাবা মা সহ 7 জন নিহত হয়েছেন। মর্মান্তিক এই দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় 2 জন সহ আলাদা সড়ক দুর্ঘটনায় আরও 4 জন নিহত হয়েছেন। রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
দুর্বৃত্তের হামলায় আহত ছেলেকে দেখতে গিয়ে সেই হাসপাতালের মর্গেই ঠাঁই হলো বাবা মা সহ পরিবারের অন্য 6 সদস্যের। চোখের নিমিষে একটি পরিবারের এতগুলো মানুষের মৃত্যুতে স্তব্ধ এলাকাবাসীও। প্রতিবেশীরা জানান, মঙ্গলবার রাতে চন্দ্রগঞ্জ শাহী গ্যাস পাম্প এলাকায় ব্যবসায়ী অন্তরকে কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। তাকে গুরুতর অবস্থায় সদর হাসপাতালে ভর্তির খবর পেয়ে বুধবার ভোরে ছুটে যান তার পরিবারের সদস্যরা। এ সময় চন্দ্রগঞ্জ থেকে সিএনজি অটোরিকশায় করে সদর হাসপাতালে যাবার পথে জাদুইয়া রতনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলেই চালক সহ 7 জন মারা যান। আমরা 3 সিএনজি আইছি, 2 সিএনজি ঠিকঠাক মতো আমরা সুন্দরভাবে হাসপাতালে আসি পৌঁছাইছি। একটা সিএনজি আমাদের ট্রাকের নিচে পড়ে আমাদের সব লোক মারা যায়। নিহতদের বাড়ি সদর উপজেলার বসুধুহিতা এলাকায়। ঘটনার পরেই পালিয়ে যায় ট্রাকের হেলপার ও চালক। লক্ষ্মীপুর মুখে একটা সিএনজিকে যাত্রীবাহী সিএনজিকে চাপা দিলে সিএনজিতে থাকা 7 জন যাত্রী মারা যাচ্ছে। আমরা দ্রুত ঘটনাস্থলে চলে এসে আমরা আমাদের সাধ্যমতো উদ্ধার করার চেষ্টা করি। ইন দ্য টাইম ওই পুলিশের সহযোগিতায় রেকার ভ্যান চলে আসলে আমরা আপাতত 3 জন মহিলার ডেড বডি এবং একটা বাচ্চা, 2 জন পুরুষের ডেড বডি উদ্ধার করি। কুমিল্লা সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার মিরহাটি এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 2 জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 জন। মহিউদ্দিন মধু, সময় সংবাদ। ট্রাফিক শৃঙ্খলা পক্ষের 9ম দিনেও রাজধানীর সড়কে একেবারেই দেখা মিলছে না শৃঙ্খলা। বিভিন্ন অনিয়ম, অপরিকল্পিত অবকাঠামো, সচেতনতার অভাব সহ নানা কারণেই সড়কে শৃঙ্খলা আনতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের। যত্রতত্র রাস্তা পারাপার, গণপরিবহনে যাত্রী ওঠানামা, ফুটওভার ব্রিজ ও ফুটপাত ব্যবহারে অনীহার কারণেই সড়কে শৃঙ্খলা সৃষ্টি হচ্ছে বলে দাবি তাদের। তবে সাধারণ মানুষ বলছেন, দীর্ঘ যানজটে সময় ক্ষেপণ সহ অবকাঠামোর উন্নয়ন না হওয়ায় নিয়ম ভাঙতে বাধ্য হচ্ছেন তারা। আইন মানতে ও জনসচেতনতা সৃষ্টিতে বারবার অনুরোধ করেও ব্যর্থ হচ্ছেন বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থার একজন স্বেচ্ছাসেবক। আইন থাকলেও বেশিরভাগ ব্যক্তিই রাজধানীর সড়কগুলোতে মানছেন না চলাচলের নিয়ম। দীর্ঘক্ষণ যানজটে সময় নষ্ট হওয়া, নিজেদের সচেতনতা বাড়ানো ও পর্যাপ্ত অবকাঠামো উন্নয়ন না হওয়ায় জীবনের ঝুঁকি নিয়ে গন্তব্যে ছুটছেন সাধারণ মানুষ। অফিস টাইমের কারণে আমার এই ভুলটা হয়েছে আজকে, না হলে এখানে তো ওভার ব্রিজ একটা নাই, যার কারণে আমরা কিন্তু বাধ্য হয়ে কিন্তু এই পথ দিয়ে আমরা আসি। অবশ্যই আছে, এখানে দেখেন গাড়ি দিয়ে প্রতিটা বন্ধ ছিল, আর আমি যখন গাড়িটা বন্ধ হয়েছে তখন আমি আসছি। যাই হোক, আমার ভুল হয়েছে। জেব্রা ক্রসিং ছিল, আপনি পার হয়েছেন, এই জায়গায় আপনি সচেতন ছিলেন, কিন্তু আপনি সিগন্যাল থাকা অবস্থায় মানে গাড়ি যখন চলছিল তখন গাড়ি থামিয়ে রাস্তা পার হচ্ছিলেন কেন? আসলে এই জায়গায় গাড়িটা থেমেছিল, এই জন্য দেখে আমরা অফিসের টাইম হয়ে গেছে, তো এই জন্য টাইম মেনটেন করার জন্য চলে আসছি। পথচারী পারাপারে ফুটওভার ব্রিজের স্বল্পতা ও জেব্রা ক্রসিংয়ে প্রতিবন্ধকতা থাকায় রাস্তা পারাপারের আইন মানতে অনীহা দেখাচ্ছেন অনেকেই। আমরা মনে করেন ওখান থেকে ঘুরে এই পর্যন্ত আসছি, এখানে এসে জেব্রা ক্রসিং পার হবো, পার হওয়ার জায়গাটা পাচ্ছি না। আমরা মনে করি সেই পার হওয়ার জায়গাটা গাড়ি রাখা, এখন আমাদের গাড়ির উপর দিয়ে আসতে পারি না, আমাদের সে কারণে সাইড দিয়ে আসতে হয়। কথায় আর কাগজে কলমে হইলে হবে না ভাই, আমাদের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট ডেভেলপ করতে হবে। নানা প্রতিবন্ধকতার কথা মেনে নিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বলছে, সাধারণ মানুষ, যানবাহনের চালক ও আইন প্রয়োগকারী সহ সব বিভাগেই সচেতনতার সৃষ্টি হলেই শৃঙ্খলা ফিরবে সড়কে। কিছু অবকাঠামোগত সমস্যা তো আছেই দীর্ঘদিনের, এখানে রাস্তা কম, মানুষের ভিতরে আইন না মানার প্রবণতা মারাত্মক। এই সংকট থেকে বেরিয়ে আসতে গেলে আসলে আমাদেরকে সকলকে সচেতন হতে হবে। সড়কে শৃঙ্খলা ফেরাতে বারবার নানা উদ্যোগ নেওয়া সত্ত্বেও আদর্শ সড়ক তৈরিতে ব্যর্থতার জন্য সঠিক পরিকল্পনার অভাবকেই দুষছেন সাধারণ মানুষ। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। পুলিশের উপর হামলার মামলায় হাইকোর্ট থেকে 6 সপ্তাহের আগাম জামিন পেলেন প্রতিবন্ধী তারা মিয়া। তদন্তে গাফিলতি থাকলে পুরো মামলা প্রশ্নবিদ্ধ হয়, এমন মন্তব্য করে আইনজীবীরা বলছেন, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত। যদিও সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাশেম জানান, পুলিশের উপর হামলার ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন। প্রতিবন্ধী তারা মিয়ার মামলার এজাহারে বলা হয়েছে, গত 28 ডিসেম্বর সুনামগঞ্জের জামালগঞ্জ থানার ভীমখালী ইউনিয়নে আসামি ধরতে যায় পুলিশ। বিএনপির শতাধিক নেতাকর্মী দেশীয় অস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা করে, ছিনিয়ে নেয় আসামিকে। এতে পুলিশের একজন এসআই গুরুতর আহত
হন। এ ঘটনায় 52 জনকে আসামি করে মামলা করে পুলিশ। এ মামলায় তারা মিয়াকে আসামি করার ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। হকি স্টিক চাপাতি নিয়ে তিনি হামলা করতে পারেন কিনা এমনও প্রশ্ন উঠেছে। এরই মধ্যেই বুধবার উচ্চ আদালত থেকে জামিন পেলেন তিনি। আমারে কইছে আমি মারছি, আমার লাগাই দিয়েছে, আমি 37 নম্বর আসামি। আমি কি মারতে পারিনি ভাই, আমি প্রতিবন্ধী মানুষ, আমি বাড়িতেও না গরো না, আমি সাহায্য গানিত গায়ে আসলাম। আমি এখান থেকে মুক্তিটা চাই, আমি অত্যন্ত খুশি হইব। যদিও জামালগঞ্জ থানা পুলিশের দাবি হামলায় সরাসরি সম্পৃক্ত ছিলেন এই ব্যক্তি। ওনার একটা হাতে সমস্যা, কিন্তু আরেক হাত অত্যন্ত সচল হতো, আপনার ব্যবসা বাণিজ্য করে চলাফেরা করে, সব তো ঠিক আছে। তার মানে আপনারা বলতে চাচ্ছেন যে মামলাটা যথার্থই হয়েছে? অবশ্যই, জি, মামলা যথার্থ হয়েছে, ও পথে ছিল। আইন বিশেষজ্ঞরা বলছেন তদন্তে ত্রুটি থাকলে পুরো মামলায় প্রশ্নবিদ্ধ হয়। ভবিষ্যতে আরো সতর্ক হওয়ার পরামর্শ তার। যারা এই ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে যেমন ফৌজদারি ব্যবস্থা নেওয়া যায়, তেমনি আবার মৌলিক অধিকার খর্ব হওয়ার কারণে সেই প্রোটেকশনের জায়গাটাও চাওয়া যায় এবং ক্ষতিপূরণের মামলাও কিন্তু একইভাবে করা সম্ভব, যদিও মামলাটা এখনো বিচারাধীন মামলা। এ ধরনের ঘটনায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এবং সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হতে পারে বলেও মনে করেন আইনজীবীরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঘুষ নেওয়ার সময় কিশোরগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের এক কর্মকর্তাকে হাতে নাতে গ্রেফতার করেছে দুদক। দুপুরে শহরের খড়মপট্টি এলাকার ভূমি অফিস থেকে তাকে গ্রেফতার করা হয়। দুদকের আঞ্চলিক পরিচালক কামরুল হাসান জানান, জমি খারিজের প্রতিবেদন দেওয়ার বিনিময়ে এক ব্যক্তির কাছে 10,000 টাকা ঘুষ দাবি করেন সদর উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াসউদ্দিন। বিষয়টি দুদকে জানানোর পর তৎপরতা শুরু করেন দুদকের কর্মকর্তারা। এক পর্যায়ে ঘুষ গ্রহণের সময় ভূমি কর্মকর্তা গিয়াসউদ্দিনকে হাতে নাতে গ্রেফতার করা হয়। এ বিষয়ে কিশোরগঞ্জ সদর থানায় একটি মামলা হয়েছে। নৈতিক স্খলনের অভিযোগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলেও উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নিয়ে কাজে যোগ দিতে আজ ভিসির কার্যালয়ে যান তিনি। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এদিকে অভিযুক্ত রেজিস্ট্রারের বিরুদ্ধে আইনি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন উপাচার্য। ফিরদাউস সোহাগের তথ্য ও মাহমুদুন নবীর তোলা ছবি নিয়ে রিপোর্ট। 2018 সালের মাঝামাঝি এক তরুণীর সঙ্গে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মনিরুল ইসলামের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও সিডি ছড়িয়ে পড়ে। বিষয়টি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে এলে তদন্তে নামে কর্তৃপক্ষ। পরে অভিযোগ প্রমাণিত হয়, সিন্ডিকেট সভা ডেকে নৈতিক স্খলনের অভিযোগে মনিরুল ইসলামকে দায়িত্ব থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়। চলতি বছরের 16 জানুয়ারি তাকে পদত্যাগের নির্দেশ দিয়ে চিঠি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে মনিরুল ইসলাম এ বিষয়ে আদালতের দ্বারস্থ হলে 22 জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের আদেশের উপর স্থগিতাদেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে বুধবার তিনি ভিসির কার্যালয়ে গিয়ে কাজে যোগদানের অনুমতি চান। এ ঘটনায় প্রতিবাদ জানায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নেতারা। নারী কলিগ এবং স্টুডেন্ট যারা আছেন, ছাত্রীরা, তারা অবশ্যই ডিসকমফোর্ট ফিল করবেন ওনার সাথে কাজ করার জন্য। এই ধরনের একজন চরিত্রের লোক যদি বিশ্ববিদ্যালয়ে থাকে, তাহলে বিশ্ববিদ্যালয়ের পরিবেশ কোনোভাবেই ভালো থাকার কথা না। সঙ্গত কারণে আমি কোর্টের কাছে, আইনের কাছে গিয়েছি। হ্যাঁ, আইন আমার পক্ষে স্টে অর্ডার দিয়েছে। সঙ্গত কারণে আমি স্টে অর্ডার নিয়ে আমি যোগদান করতে এসেছি। আদালতের স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। নারী কর্মকর্তা, নারী শিক্ষক আছেন, নারী কর্মচারী আছেন, তারা তো কখনো সেফ ফিল করবেন না। সুতরাং সে কোর্টের আদেশ আমি অমান্য করছি না, কোর্টে আমরা ফেস করব, কিন্তু হয়তো কোর্টকে এই কথাটা বলা হয়নি, যে কারণেই কোর্ট এই আদেশ দিয়েছেন। আমরা এখন যাব কোর্টে। ঘটনার পর গত বছরের নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর হাসিনুর রহমান অতিরিক্ত রেজিস্ট্রারের দায়িত্ব পালন করছেন। সময় সংবাদ, বরিশাল। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। তাবলিগ জামাতের বিবদমান দুপক্ষের সমঝোতা, ফেব্রুয়ারিতে একসঙ্গেই বিশ্ব ইজতেমা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর কোনো বিভাজন নেই বললেন দুপক্ষের সমন্বয়ক। দীর্ঘ 28 বছর পর 11 মার্চ অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন, জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পদ্মা সেতুর 6 নম্বর স্প্যান বসানোর কাজ সম্পন্ন, দৃশ্যমান হলো প্রায় 1 কিলোমিটার। খুব শিগগিরই বসবে আরও 2টি স্প্যান, জানালেন সেতুমন্ত্রী। দলকে শক্তিশালী করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলন, বললেন মির্জা ফখরুল। 2 বছর রাজনীতি থেকে দূরে থাকা উচিত তারেকের, মন্তব্য ডাক্তার জাফরুল্লাহর। নতুন চেয়ারম্যান আনার পরামর্শ।
মুক্তিযোদ্ধা গীতিকার ও সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুলের প্রতি শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা। মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন সম্পন্ন। এই ছিল সন্ধ্যার সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। আর সঙ্গে থাকুন সময়।